মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা না খেলা নিয়ে কম নাটক তো আর হয়নি। প্রথম নাটকটা ছিল এনওসি নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সেই অনাপত্তিপত্র না নিয়ে না চেয়ে আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস দল তারা মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এইটা নিয়ে একটু টানাপোড়েন চলল, কেননা ওই দিন আবার বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সিরিজ খেলার জন্য রওনা হচ্ছে, সামনে আবার পাকিস্তান ট্যুর রয়েছে। পরে জানা গেল যে যাই হোক এনওসি চাওয়া হয়েছে, এখন মুস্তাফিজকে এনওসিটা কখন দেওয়া হবে, কবে দেওয়া হবে, বাংলাদেশের 2টা ম্যাচ খেলার পরে নাকি তার আগেই, নাকি একটা ম্যাচ খেলে, অনেক রকম নাটকীয়তা হয়েছে। যাই হোক শেষ পর্যন্ত মুস্তাফিজকে ওই একটা ম্যাচ খেলেই তাকে এনওসিটা দেওয়া হয়েছে। গতকালকেই তিনি বাংলাদেশের জার্সি গায়ে আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন, আজকেই গিয়ে তিনি দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে জয়েন করেছেন। তবে একাদশে থাকবেন কিনা সেইটাও নিশ্চিত ছিল না। মুস্তাফিজ খেলেছেন, মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস খেলিয়েছে এবং এইবারের আইপিএলে তার যে প্রথম ম্যাচটা খেললেন, দিল্লি ক্যাপিটালস ডেসপারেট হয়ে যে তাকে খেলালো, এইভাবে খেলালো, সেই জায়গাটাতে মুস্তাফিজ আসলে কেমন করেছেন। প্রথম কথা হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা হেরে গিয়েছে, 199 রান করেও তারা গুজরাট টাইটান্সের কাছে হেরে গিয়েছে এবং সেটাও 10 উইকেটে। সো বুঝতেই পারছেন মুস্তাফিজের রোলটা যেহেতু মূলত বোলারের, তার দল 10 উইকেটে হেরে গেছে 199 রান ডিফেন্ড করতে নেমে। সেই জায়গাটাতে কারো অবস্থায় যে খুব ভালো বোলারদের মধ্যে ব্যাপারটা সেরকম নয়। টার্নিং পয়েন্টের আলোচনায় তো সেই জিনিসটা করছি, যেহেতু মুস্তাফিজ আমাদের বোলার, তিনি এই ম্যাচটা খেলেছেন আইপিএলে, বাংলাদেশের এইবারের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামছেন, সেই কারণে এই আলোচনাটা আর একটু মুস্তাফিজের আলোচনাটা বেশি করে করছি। আগে আইপিএল এর সিনারিওর কথাটা একটুখানি বলে নেই। এই ম্যাচটাতে জয়ের মাধ্যমে গুজরাট টাইটান্সের পয়েন্ট হয়ে গেল 18 এবং সেই 18 পয়েন্টে তারা প্লে অফে খেলাটা শুধুমাত্র নিশ্চিত করলো না, অন্য যে 2টা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস যারা 17 পয়েন্টে আছে, সেই 2টা দলেরও প্লে অফ খেলাটা নিশ্চিত হয়ে গেছে। বেঙ্গালুরুর 17 পয়েন্ট হয়ে গেছে, যে আইপিএল এবার রিস্টার্ট হলো, প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেল, সেখান থেকে 1 পয়েন্ট পেয়ে বেঙ্গালুরুর 17 পয়েন্ট হয়েছিল, কিন্তু প্লে অফটা নিশ্চিত হয়নি, কাগজে কলমে নিশ্চিত হয়নি। আজকের প্রথম ম্যাচটা পাঞ্জাব কিংস তারা জয়ের মাধ্যমে 17 পয়েন্টে চলে গিয়েছে, ওই আরসিবি এবং পাঞ্জাব কিংসের পয়েন্ট সমান, প্লে অফ নিশ্চিত হয়নি। এবং এই ম্যাচটাতে যখন গুজরাট টাইটান্স জিতে তাদের পয়েন্ট 18 হয়ে গেল, অন্যান্য ম্যাচের রেজাল্টের তখন হিসাব নিকাশে দেখা গেল যে 18 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স নিজেরা শুধু প্লে অফ নিশ্চিত করেনি, আরসিবি এবং পাঞ্জাব কিংস তাদেরও প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। প্লে অফের 4th স্পটটার জন্য এখন বাকি যেই দলগুলো টিকে রয়েছে তাদের লড়াই, তার মধ্যে এই দিল্লি ক্যাপিটালসও রয়েছে, যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছেন। যাই হোক, এটা হচ্ছে গিয়ে প্লে অফ সিনারিও এবং এই জায়গাটাতে মুস্তাফিজ কেমন করলেন আমি সেই জিনিসটা বলছিলাম। 199 রান ডিফেন্ড করতে নেমে যে অবস্থা থেকে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের অন্যান্য বোলাররা যে মুস্তাফিজকে খুব খারাপ করেছেন। মুস্তাফিজ 3 ওভার বোলিং করেছেন এবং সেই 3 ওভার বোলিং করে তিনি 24 রান দিয়েছেন। অবভিয়াসলি কোনো উইকেট পাননি, কেউই তো কোনো উইকেট পায়নি, প্রতিপক্ষের কোনো উইকেটই তো তারা তুলে নিতে পারেনি। এখন 3 ওভারে 24 রান, 8 রান করে ওভার প্রতি দিয়েছেন এবং আপনি যখন মাথায় রাখবেন এর মধ্যে প্রথম 2টা ওভার তিনি করেছেন পাওয়ার প্লের মধ্যে এবং সেই পাওয়ার প্লের 2 ওভারে তিনি মাত্র 13 রান দিয়েছিলেন, যেই পাওয়ার প্লেতে গুজরাট টাইটান্স হচ্ছে গিয়ে 59 রান তুলে ফেলেছিল। তো সেটাকে খুব খারাপ এফোর্ট বলার উপায় নেই। মুস্তাফিজকে আবার যখন বোলিং এ ফিরিয়ে আনা হয়, সেইটা ইনিংসের 16 নম্বর ওভারে, যখন তাদের জয়ের জন্য গুজরাট টাইটান্সের শেষ 5 ওভারে মাত্র 46 রান প্রয়োজন, ওই অবস্থায় মুস্তাফিজ ফিরেছেন এবং মুস্তাফিজ ফেরার পর প্রথম 2টা বলে তিনি 2টা বাউন্ডারি খেয়েছেন। প্রথম বলটা বেশ বাজেই ছিল, আসলে লেগ স্ট্যাম্পের দিকে একটা লো ফুল টস হয়েছিল, সেখান থেকে সাই সুদর্শন 4 মারলেন। পরের বলটা অফ স্ট্যাম্পের বাইরে একটা ডেফট আছে, শর্ট থার্ডম্যান ফিল্ডারকে বিট করে আরেকটা 4 মারলেন। ওই ওভারটা থেকে মুস্তাফিজ আরো 11 রান দিয়েছেন। এরপরে আর তাকে বোলিং করানো হয়নি। ইনফ্যাক্ট প্রবলেম হয়তো বা লাস্ট ওভারটা করতেন, কিন্তু লাস্ট ওভার তো খেলাই ওই পর্যন্ত যায়নি, 19 ওভারের মধ্যেই জিতে গিয়েছে গুজরাট টাইটান্স। তাহলে মুস্তাফিজ যে 3টা ওভার বোলিং করেছেন, সেই 3টা ওভারে তিনি 24 রান দিয়েছেন। পাওয়ার প্লের সেই 2টা ওভার বিশেষ করে সিগনিফিকেন্ট, ওই জায়গাটাতে একবার মানে 2-1বার আসলে ব্যাটসম্যানদের বিটও করেছেন, সাই সুদর্শনের একটা ইনসাইড এজও হয়েছিল, সো ওই মানে ইনসাইড পার্টও বিট করেছিলেন। সো ওই জায়গা থেকে বিবেচনা করলে মুস্তাফিজ যে আসলে খুব খারাপ বোলিং করেছেন তা বলা যাবে না, মন্দের ভালো বলতে পারে। আমি বলছি না মুস্তাফিজ বিধ্বংসী ছিলেন, মুস্তাফিজ বিস্ফোরক ছিলেন, অসাধারণ বোলিং করেছেন, এগুলো ওভার স্টেটমেন্ট, এগুলো বলার কোনো সুযোগই নাই। কিন্তু আপনি তার দলের অন্যান্যদের অবস্থাও যদি দেখেন, ধরুন অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসে, তিনি 3 ওভার বোলিং করে 35 রান দিয়েছেন, তার মানে প্রায় 12 রান করে ওভার প্রতি দিয়েছেন। ধরেন টি নটরাজন 3 ওভার বোলিং করে
করে 49 রান দিয়েছেন, 16-র উপরে রান করে দিয়েছেন ওভার প্রতি। আপনার এখানে মানে ওই নিগম এবং কুলদীপ যাদব তারা 4 ওভারে 37 রান দিয়েছেন, 9-এর প্রতি ওভার প্রতি রান দিয়েছেন, 2 ওভারে 22 রান দিয়েছেন, দুশমন চাবিরা 11 রান দিয়েছেন ওভার প্রতি। সেই জায়গাটাতে মুস্তাফিজ 3 ওভার বোলিং করেছেন, 24 রান দিয়েছেন, ওভার প্রতি 8 রান দিয়েছেন। মন্দের ভালো বোলিং করেছেন তিনি, আমরা সেটা বলতে পারি। তার দলের অন্যান্যদের তুলনায় ভালোই বোলিং মুস্তাফিজ করেছেন, অন্ততপক্ষে এতটুকু ভালো যে নেক্সট ম্যাচের একাদশে মুস্তাফিজকে আসলে খেলানো হবে, ওইটুকু বোলিং অন্ততপক্ষে তিনি করতে পেরেছেন। এখন যখন 199 রান ডিফেন্ড করতে নেমেছে, একটা উইকেটও তারা তুলে নিতে পারেনি, এটা তো দল হিসাবে দিল্লি ক্যাপিটালসের ব্যর্থতা, পুরো বোলিং লাইন আপের ব্যর্থতা, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং সেই জায়গাটাতে সাই সুদর্শন এবং শুভমান গিল তাদের যে ক্রেডিটটা, সেটাকেও আসলে খাটো করে দেখার উপায় নাই। দেখুন 199 রান যে কোনো উইকেটে যে কোনো সারফেসেই তো যথেষ্ট বড় রান। গুজরাট টাইটান্সের এবারে থ্রু আউট দ্য আইপিএল আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা টপ 3-র উপরে খুবই অতিমাত্রায় নির্ভরশীল, এবং সেই নির্ভরশীল তারা হবে না কেন? এই যে সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার, এই 3 জন এবারের আইপিএলে 3 জনই 500+ রান করেছেন এবং 150+ স্ট্রাইক রেটে। এই ম্যাচে সেই জিনিসটাই 2 ওপেনার যেভাবে দেখিয়েছেন যে তারা কোনো উইকেট না হারিয়েই ওই 200 রান চেস করে ফেলেছেন, সেইটা আসলে অ্যামেজিং। এবং সাই সুদর্শন তার সেঞ্চুরিটা তুলে নিয়েছেন, এবং গিল তিনি 93 রানে নট আউট ছিলেন। অবভিয়াসলি আরেকটু বেশি রান প্রতিপক্ষের হলে তারও আসলে সেঞ্চুরিটা হয়ে যেতে পারতো। এই যে পুরো ইনিংসটা তারা খেলেছেন, তারা যে চেসটা করেছেন, কি ক্যালকুলেটিভ তাদের চেস ছিল। প্রথম 6 ওভারে তারা 59 রান তুলেছেন, 10 ওভার শেষে তাদের 93 রান, 15 ওভার শেষে 154 রান। বললাম যে তখন আর মাত্র 46 রান প্রয়োজন, 1 ওভার হাতে রেখেই তারা ম্যাচটা জিতে নিয়েছেন। কোনো জায়গাতে কোনো খুব একটা ছন্দপতন নাই। শুধুমাত্র আপনি বলতে পারেন ওই যে ইনিংসের শুরুর দিকে 7-8 ওভারের দিকে পরপর 2 ওভারে 2টা রিভিউ যে নিল, ওই জায়গাটাতে দিল্লি ক্যাপিটালস একটা তো হচ্ছে গিয়ে ওই পায়ে লাগার কারণে ওই এলবিডব্লিউ আপেল ওটা রিভিউটা বার্ন করেছে, কিন্তু কুলদীপ যাদবের বলে সাই সুদর্শনের ওই জায়গাটাতে যদি আম্পায়ার আউট দিতেন তাহলে তো হচ্ছে গিয়ে আউট হয়ে যেতেন। তিনি তখন 46 রান ছিল, দলের রান ছিল হচ্ছে গিয়ে 63। ওইটাকে বলতে পারেন একটা সিগনিফিকেন্ট মোমেন্ট যে আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন সাই সুদর্শন, এবং তারপরে তিনি সেঞ্চুরি করেছেন। এই দেখুন কত কত কথা বলছি। মুস্তাফিজের কথা আমরা বলবো অবভিয়াস রিজন, কিন্তু হচ্ছে গিয়ে এই যে তারা চেস করেছে গুজরাট টাইটান্স, 2 ওপেনারের এত কথা বলছি, এই ম্যাচটাতে কিন্তু দিল্লি ক্যাপিটালসেরও একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। টি-20 ম্যাচে সেঞ্চুরি করে পরাজিত দলে থাকে। আমি আগের দিনই বলছিলাম যে বাংলাদেশ আরব আমিরাত ম্যাচে আমাদের পারভেজ হোসেন ইমন তিনি না ওরকম দুর্ভাগ্য হয়ে যেতে পারতেন, ওরকম একটা অবস্থার দিকে চলে গিয়েছিলাম আমরা। ওয়ার্ল্ড ক্রিকেটে যে এটা দেখা যায় না যে সেঞ্চুরি করে টি-20 ম্যাচে পরাজিত দলে থাকে, তা নয়। এই ম্যাচটাতেই যেমন আইপিএল এর ম্যাচটাতে KL রাহুল তিনি সেঞ্চুরি করেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, এবং খুব ভালো একটা ইনিংস, 65 বলে অপরাজিত 112 রান ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএল এটা তার 5th সেঞ্চুরি ওভারঅল, এই নিয়ে 3rd আলাদা মানে ভিন্ন দলে তিনি সেঞ্চুরি করলেন, এবং তার ওই ইনিংসটার কারণেই তো 199 রানের একটা টার্গেটে মানে পৌঁছে গিয়েছিল হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটালস। তখন হয়তো বা তারা ভেবেছিল এই ম্যাচটা জিতে ম্যাচটা আইপিএল এ প্লে অফে ওঠার রেসে তারা প্রবলভাবে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তারা ওই জায়গাটাতে থাকতে পারলো না, ম্যাচটা তারা হেরে গেল। তাহলে এই যে ম্যাচটা হলো সেই জায়গাটাতে